ঘটনাবলীর মধ্য থেকে আপনাদের সামনে বাছাইকৃত অনেকগুলো ঘটনাবলী নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব এবং কোনো বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই স্ক্রিনে একটা নাম্বার আছে, সেই কোশ্চেনে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন, মন্তব্য করতে পারেন কোনো বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, অথবা কোনো বিষয়ে যদি আলোচনা করতে চান সে সুযোগও রয়েছে। স্ক্রিনের ওই নাম্বারটিতে আমাদেরকে ফোন করলে এটা আপনি করতে পারবেন। বরাবরের মতো আমাদের সামনে একজন গেস্ট থাকেন যিনি আমাদের এই ঘটনাবলীকে অ্যানালাইসিস করেন। এই অ্যানালাইসিস করার জন্য আজকে যিনি স্টুডিওতে আমাদের সামনে গেস্ট হিসেবে আছেন, উনি আগেও বহুবার এই অনুষ্ঠানে স্টুডিওতে গেস্ট হিসেবে এসেছেন, বিশিষ্ট আইনজীবী খালেদ ইয়াহিয়া। খালেদ, তোমাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা যাক কী ঘটনায় আমরা এই সপ্তাহে বরাবরের মতো আপনারা জানেন যে আমাদের সামনে গাজার ঘটনা রয়েছে, যেটাতে খুব ড্রামাটিক বলবো আমি, যে ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা আলোচনা করব, এবং আমাদের অন্যান্য দেশের কিছু ঘটনাবলী, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ঘটনাবলী রয়েছে, আর তার সাথে নিয়মিত ঘটনার সাথে আমাদের বাংলাদেশেও খুবই গুরুত্বপূর্ণ ঘটনা গত সপ্তাহে ঘটেছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করব। প্রথমেই আজকে চলে যাচ্ছি বাংলাদেশের ঘটনাবলী নিয়ে। খালেদ, আমরা তো বাংলাদেশে দেখলাম যে আমাদের বহুল আলোচিত অথবা বহুল আকাঙ্ক্ষিত সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা আসছে। 6টি সংস্কার কমিশনের সব প্রস্তাবনাই এখন সরকারের হাতে। এখন দেখা গেল যে কথাটা আমরা আগেও বারবার বলেছি, যে এই সংস্কার প্রস্তাবনা হবে থিওরিটিক্যাল, আর এই সংস্কার প্রস্তাবনার থেকে কোনগুলো বাস্তবায়িত হবে সেটার জন্য একটা ইমপ্লিমেন্টেশন কমিটি লাগবে, যেটা এখন আমরা বলতেছি জাতীয় ঐক্যমত গঠনকারী একটা কিছু হয়েছে আর কি, জাতীয় মানে ন্যাশনাল ঐক্য ফ্রন্ট বা এরকম একটা কিছু হয়েছে, যার হলো যে সরকার এখন আলোচনা শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল, আরও যে সমস্ত স্টেক হোল্ডার্স তাদের সাথে আলোচনা শুরু করেছে যে কী সংস্কার করা যাবে এই সময়ের মধ্যে। এই সময় বলতে আমি বোঝাচ্ছি এইটাই যে নির্বাচনের একটা টাইমিং কিন্তু যে কোনোভাবেই হোক এসে গেছে। একটু কনফিউশন আছে, কিন্তু ডিসেম্বর হোক অথবা জুন হোক, বা ডিসেম্বরের ব্যাপারেই প্রধান উপদেষ্টা বেশি করে বলেছেন, তার মানে হচ্ছে এই সময়টা আমরা পাচ্ছি, এইটুকুন। তো এই নির্বাচন সংক্রান্ত সংস্কারের বাইরে আর কি কি সংস্কার করতে পারবে সেটা নিয়ে হচ্ছে এখন প্রশ্ন। এবং এই প্রশ্নে আমরা দেখেছি যে একটা ফর্মাল মিটিং হয়েছে গত সপ্তাহে, যেটা ইম্পর্টেন্ট আর কি। তো এই ফর্মাল মিটিং থেকে কি আউটকাম আসছে বলে মনে হয়, বা ফর্মাল মিটিং থেকে বেরিয়ে রাজনৈতিক দলগুলো যা বলছে, সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে, এর মধ্যে তুমি কতটা আশার দেখো যে এইখানে তাদের ঐক্যমতের সংস্কারগুলো কি হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে? জি, ধন্যবাদ কামরুল ভাই আপনাকে। আমরা জানি যে 6টা খুব গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এবং ওনারা সময় বৃদ্ধির পরে ওনাদের রিপোর্ট জমা দেয়, এবং সেই রিপোর্টটা ওয়েবসাইটে পুরো দেশবাসীর জন্য ওপেন করা হয়, যে কেউ এটা দেখতে পারে, মতামত প্রদান করতে পারে। এবং যে মিটিংটা হলো, এই মিটিংয়ের আগে এবং পরে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে। এই মিটিংয়ের আগ পর্যন্ত বিরোধী দল মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণের ভিতরে একটা শঙ্কা ছিল যে আসলে এই যে এত সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তেমন এখানে আগ্রহ প্রকাশ করছে না, আসলেই এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে কিনা, এমন একটা সংশয়ের পর্যায়ে ছিল। প্রধান উপদেষ্টা এই যে মিটিংটা করলেন, এই মিটিংয়ের আগ পর্যন্ত, এই মিটিংয়ে উনি 100 জন রাজনৈতিক ব্যক্তিত্বকে, উনি প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বকে উনি আহ্বান করেছিলেন। 4 ঘন্টা ব্যাপী একটা আলোচনা হলো। উনি রাজনৈতিক যে নেতৃবৃন্দ ওনাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন, এবং শেষে উনি খুব 11-12 মিনিটের একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। এবং ওনার এই বক্তব্যের ভিতরে কিন্তু অনেকগুলো ইন্ডিকেশন রয়েছে, এক একটা শব্দ, এক একটা সেন্টেন্স অনেক কিছু মিন করে, অনেকগুলো অর্থবোধক শব্দ উনি ওখানে উল্লেখ করেছেন। এবং উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই যে সংস্কারের বিষয়, এখান থেকে আমাদেরকে পিছনে আসার কোনো সুযোগ নেই। আপনারা যে বিষয়ে, মানে রাজনৈতিক নেতৃবৃন্দ বা দল, আপনারা যে বিষয়ে একমত হবেন সেই বিষয়গুলো আমরা প্রকাশ করব। যে বিষয়ে আপনাদের কোনো কনসার্ন আছে, আপনাদের কোনো অতিরিক্ত যুক্ত হওয়া, যোগ বিয়োগ, সেটাও আমরা প্রকাশ করব। যে বিষয়ে আপনারা একমত হবেন না সেই বিষয়টাও আমরা ক্লিয়ার করব। অর্থাৎ সামগ্রিক যে প্রসেস, এই প্রসেসটা জনগণের জন্য উন্মুক্ত থাকবে, এবং দেশবাসী রেকর্ডে থাকবে যে এই যে সংস্কারের একটা সুযোগ এসেছিল 2025 সালে, নন পলিটিক্যাল যে প্ল্যাটফর্ম, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তার সময়ে, এই সময়ে কোন কোন রাজনৈতিক দল
সংস্কার অথবা জাতি সংস্কারের বিষয়ে একমত হয়েছে এবং কোন কোন দল এই সংস্কারের ব্যাপারে একমত হয়নি অর্থাৎ অসহযোগিতা করেছে, এইটা একটা রেকর্ডেড আকারে থাকবে এবং এটা ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে এবং এইটা পরবর্তীতে গবেষণা বা বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড থাকবে। এবং এইটা যে এভাবে উনি অ্যাড্রেস করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো ওনারা এটা আগে এভাবে ওনারা প্রেডিক্ট করতে পারেননি এবং ওনারা যে 12 মিনিটের যে বক্তব্য, সেই বক্তব্যে উনি চমৎকারভাবে সব কিছু উল্লেখ করেছেন এবং একদিক থেকে উনি বলেছেন যে সংস্কার আমি চাপিয়ে দেব না, আবার অপর দিকে উনি বলেছেন যে এইটা মানুষের জুলাই অভ্যুত্থানের যে মানুষ যারা নিহত হয়েছে, রক্ত দিয়েছে, তাদের একটা জীবনের বিনিময় এই সংস্কার যেন দেশের হয়, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। উভয় দিক থেকে একটা ব্যালেন্স করে উনি চমৎকারভাবে ওনার কনক্লুডিং রিমার্কস দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন আসছে, যেটা হলো আমাদের প্রধান বিরোধী দলের পক্ষ থেকে, সম্ভবত যেটা আমরা, যদিও ডাইরেক্টলি বিরোধী দল এই ব্যাপারে অফিসিয়াল কমেন্টস কি করেছে আমি দেখি নাই, বিরোধী দল অফিসিয়াল তাদের মিটিংয়ের ব্যাপারে কমেন্টস, কিন্তু দু একটা কমেন্টস দেখেছি যেটাকে আমরা নেগেটিভ না বললেও পজিটিভ যে না সেরকম কিছু দেখেছি। যেমন রিজভী আহমেদের কথায় আমরা পেয়েছি, বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে আমাদেরকে ডেকে নিয়ে ইয়ে করা হয়েছে আর পরে বলা হচ্ছে যে সব ওয়েবসাইটে দেওয়া হবে এবং ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব, রাজনীতি এইভাবে চলে না। এরকম কিছু কমেন্টস আসছে। অন্যান্য রাজনৈতিক দলরা কী বলেছে আমি পুরোটা দেখি নাই, কিন্তু এটা কি মনে হয় যে উনি যেটা বলেছেন বা যা উনি ইয়ে করতে চাচ্ছেন সেটা প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এটার আসবে বা অন্যান্য রাজনৈতিক দল পক্ষ থেকে নাকি মনে করা হচ্ছে যে এটা স্মুথলি যেতে পারে? আমাদের বাংলাদেশের 53 বছরের ইতিহাস যদি আমরা সংক্ষিপ্ত আকারে দেখি, তাহলে দেখব যে এরকম সংস্কার করা অথবা নন পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা ছিল, এরকম সুযোগ এসেছিল খুবই অল্প সময়ে। 90 সালের কথা আমরা জানি যে সকল দল সেখানে একমত হয়েছিল এবং সেখানে কিন্তু 29টার মতো টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যে পরবর্তীতে যে ডেমোক্রেটিক পার্টি আসবে ক্ষমতায়, গভর্নমেন্ট, তারা এই টাস্ক ফোর্সগুলো এটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু দেখা গেল যে 91 থেকে 94 এই মাত্র 3 বছরের ব্যবধানেই কিন্তু পরবর্তীতে ইলেকশন কিভাবে হবে সেই দিকে ধাবমান হয়ে গেল এবং কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। ঠিক একইভাবে 2006-07 সালে এমন একটা বিষয় এসেছিল, কিছু সংস্কার খুব নগণ্য হয়েছিল, পরবর্তীতে সেটা আবার বিতর্কে রূপান্তরিত হলো। সেই কারণে এই আগের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে বিশেষ করে ছাত্র জনতা যাদের নেতৃত্বে এই জুলাই বিপ্লব হয়েছে এবং বড় অংশের একটা জনগণ, তাদের বক্তব্য হচ্ছে যে নর্মালি একটা দেশের সংস্কার পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা করতে চায় না, কারণ এটা তাদের যে স্বার্থ, যে ইন্টারেস্ট, তার বিপক্ষে চলে যায়। যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি, নন পলিটিক্যাল কিছু ব্যক্তি বা গভর্নমেন্ট তারা এখন দেশটা রান করছে, এদের মাধ্যমে মৌলিক কিছু রাষ্ট্রীয় সংস্কার হয়ে যাক, বাদ বাকি যারা পরবর্তীতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে তারা এটা কন্টিনিউ করবে। এই কারণে রাজনৈতিক দলগুলো এই বিষয়টাকে খুব পজিটিভলি নেবে, এটাও আমরা আশা করতে পারি না। আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের যে পলিটিক্যাল কালচার, সেই পার্সপেক্টিভ। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের সাপ্তাহিক মুসলিম বিশ্বে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা করছি। আপনাদের কোনো মন্তব্য, কোনো বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন অথবা কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চাইলে সুযোগ রয়েছে স্ক্রিনের নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলার। আমার কাছে যেটা একটা জিনিস এখনো না, সেটা হচ্ছে যে আমরা বলতেছি নির্বাচন সংক্রান্ত সংস্কার যেগুলো, সেগুলো তো অলমোস্ট সবাই অ্যাগ্রিড যে নির্বাচন করার জন্য যে সংস্কার, ফর এক্সাম্পল নির্বাচন কমিশন আনা হয়েছে, একটা সংস্কারের মাধ্যমে তো নির্বাচন কমিশন আনা হয়েছে, ঠিক না? যেহেতু কনস্টিটিউশনাল নির্বাচন কমিশনকে এখন করা যাচ্ছে না, তারপরে নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকাকে, এটা তো সংস্কারের পার্ট, তাই না? তারপরে নির্বাচন সংক্রান্ত যে দায়িত্বগুলো আগে ডিসি, প্রিজাইডিং অফিসার, তারপর আরেকটা জন্য কি আছে পোলিং অফিসার, তারা যে দায়িত্বগুলো এর আগে পালন করেছে, সেখানে কিন্তু অনেক চেঞ্জ আনা হয়েছিল, যার কারণে গত তিনটা নির্বাচন যেটা আমরা অগ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ক্লিয়ারলি সারা দুনিয়ার সামনে প্রকাশ করেছি বা করছি, এই নির্বাচনগুলোর পিছনে কিন্তু শুধুমাত্র যে করা হয়েছে, অনেকগুলো জিনিসও কিন্তু চেঞ্জ করা হয়েছিল, যেটা খুবই ডেঞ্জারাস, যেটা আমরা বুঝতে পারিনি বা আমরা দেখি নাই যে চেঞ্জগুলো করা হয়েছে। যেমন আমরা জানি যে নির্বাচনের দিনে, এটা হচ্ছে একদম কাস্টম আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে একটা থাকে যে নির্বাচনী দিনে একজন সেন্টারের যিনি প্রিজাইডিং অফিসার থাকেন, মেইন যিনি করেন, তার আন্ডারে কিন্তু ওই দিন ওইখানকার পুলিশ, ওইখানকার যে সব কিন্তু তার আন্ডারে ওই দিনের জন্য থাকে,
যে তিনি যা বলবেন তাই, কিন্তু এই সমস্ত নির্বাচনে কিন্তু সেগুলোকে টোটালি অকার্যকর করে করা হয়েছিল। অতএব কোনো প্রিজাইডিং অফিসার যদি মনেও করে থাকে কিছু, সেটা আর কি কিছু আর কি করার নাই। তো এই যে সংস্কারগুলো, এগুলো তো হতে হবে, এগুলো তো মানে আমি যেটা বলতে চাচ্ছি, কোশ্চেনটা আমি করতে চাচ্ছি, নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক সংস্কারের বাইরে কি সংস্কার মনে করতেছো যে এই সরকার বা সবাই এগ্রি হবে বা করবে? তোমার মাথায় কি কোনো সংস্কার আছে যে এটা করতে পারে? আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। আসলে আমরা যদি এইভাবে ফ্রেজ করি যে নির্বাচন সংক্রান্ত সংস্কার, এইটা বললেও কিন্তু আর বাদ বাকি যে 5টা সংস্কার সেটাও কিন্তু এর সাথে রিলেটেড, অনেকগুলো এসে চলে আসে। যেমন ফর এক্সাম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রশাসনিক সংস্কার, এইখানে পোলিং অফিসার কারা হবে, প্রিজাইডিং অফিসার কারা হবে, পুলিশ কিভাবে রোল প্লে করবে, তারা নিরপেক্ষ থাকবে কিনা, কোন ক্রাইটেরিয়া এগুলো আসবে, এগুলো আসবে, এই সব কিছু কিন্তু ওর সাথে রিলেটেড। আবার একইভাবে বিচার বিভাগের যে সংস্কার, এই জন্য সামগ্রিকভাবে মানে কতটুকু আমরা হবে বা সামনের দিকে 1 বছর দেখতে পারবো সেটা একটা কোশ্চেন। কিন্তু যদি পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এমন বক্তব্য আসে যে নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে সেগুলোই শুধু হোক, বাদবাকিগুলো পরবর্তীতে আমরা করব, এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু কনভিন্স হওয়ার মতো সুযোগ নেই। কারণ অন্যান্য আরও 5টা কমিশন, সংস্কার কমিশন, তাদের কার্যকলাপও কিন্তু এই নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের কাজের সাথে রিলেটেড। এই কারণে সামগ্রিকভাবে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা খাত থেকে যদি কিছু মৌলিক সংস্কার হয়, সেটাও বোধহয় আমাদের জন্য বড় পাওনা হবে। জিনিস এখানে এখনো পরিষ্কার না, যেটা হয়তো টাইমের সাথে পরিষ্কার হবে, যেটা প্রধান উপদেষ্টা এবং এরা এক ধরনের থিওরিটিক্যাল কথায় আমরা এখন করতেছি আর কি। যিনি বলেছেন যে তিনি দিবেন এই সংস্কার, এখন দেখা গেল সংস্কার, এই যে টাইম ফ্রেম আর সংস্কার, এই দুটোর মধ্যে কিন্তু কনফ্লিক্ট, ঠিক কিনা? যে আমরা এখন প্রধান উপদেষ্টা যদি বলেন যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন করব, তাহলে একটা সংস্কার আসতে পারে, দেখা যাবে যে এই সংস্কার ডিসেম্বরের মধ্যে শুরুই করা যাবে, শেষ করার কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা? এরকম সংস্কার তো বেশিরভাগই তাই হবে, যে এই সংস্কারটা করতে চাই কিন্তু এটা করতে 2 বছর লাগবে। এটা অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে সামনে যে সময়টা আছে 10 মাস বা আরও কম, এর মধ্যে যে সংস্কারগুলো করা সম্ভব, সেই সংস্কারগুলোর তালিকাই তো প্রধান উপদেষ্টার কাছে আসবে, তাই না? বা সেইগুলোই নিয়েই কথা হবে। এবং এর জন্য চাচ্ছি যে বিরোধী দল বা সব মিলিয়ে রাজনৈতিক দল, এখান তো বিরোধী দল না, রাজনৈতিক দলগুলো মিলে কোন সংস্কারগুলোর পক্ষে তারা কথা বলবে, এটি তো কথাটা আর কি। তো এখন এইখানে যে এই যে কনফ্লিক্ট, এবং আমরা অলরেডি একটা দেখেছি যে এখানে বিরোধী দল বলতে আমরা আগের বিরোধী দলের কথা বোঝাচ্ছি, বা রাজনৈতিক দল বলতে প্রধান বিরোধী দল, প্রধানতম দল আর কি, বিরোধী বলবো না, তো বিএনপি, এবার কোনো সন্দেহ তো নেই, তাই না? ঐতিহাসিকভাবে বিএনপি হচ্ছে একটা বড় দল। তো এখন বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের এইখানে মতবিরোধের একটা বিরাট সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, জি জি জি। এবং সেটা যদি দাঁড়ায়, তাহলে সরকার সেটা কিভাবে মোকাবিলা করবে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে এখানে আপনি যেটা বললেন যে টাইম ফ্রেম আর হচ্ছে নির্বাচন, তো এখানে মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল পলিটিক্যাল পার্টিস, এখানে কিন্তু মানে এই যে সংস্কারের একটা সময় এসছিল, একটা সুযোগ এসছে, এইটাকে আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই যে 53 বছরের যে অভিজ্ঞতা, সেখান থেকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিন্তু এই যে সংস্কারের যে কর্মসূচি, এর প্রতি কিন্তু একদম উইদাউট কন্ডিশন সমর্থন দেওয়া দরকার ছিল। এবং আমরা যে নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছি, সেখানে তো হয়তো 6 মাস আগে অথবা পরে, এই 6 মাসের ব্যবধানে তো বাংলাদেশে আমূল কোনো কিছু আটকে থাকবে না বা আমূল কোনো পরিবর্তন হবে না। এই কারণে পলিটিক্যাল পার্টির প্রতি মানে জনগণের যে প্রত্যাশা, এখনও জনগণ বিভিন্নভাবে যেই মেসেজটা দিতে চাচ্ছে, সেটা হচ্ছে যে এই সংস্কার কোনো না কোনোভাবে হতেই হবে, এরপরে পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতা নেয়, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে পয়েন্ট আপনি খুব গুরুত্বপূর্ণ যেটা মেনশন করলেন, যে প্রধান যে স্টেক হোল্ডার, পলিটিক্যাল স্টেক হোল্ডার, তাদের মধ্যে তো অবশ্যই ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে। ফর এক্সাম্পল পিআর এর যে বিষয়টা অবশ্যই হয়েছে, কিছু দল বলছে যে আমরা মানি, কিছু দল বলছে যে আমরা মানি না। এরপরে জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে, এরপরে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এরপরে আরো যে মৌলিক কিছু বিষয় আছে সেই বিষয়ে অবশ্যই দ্বিমত হবে। সেইখানে এটাকে কতটুকু একটা কনসিলিয়েশনের পর্যায়ে এনে একটা ঐক্যমতে পৌঁছানো যায়, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংস্কারের যে বিষয়গুলো দেশবাসী অবশ্যই দেখেছেন, আপনিও দেখেছেন, আসলে এইটা পড়লে কিন্তু মনে হয় যে অবশ্যই এগুলো হওয়া দরকার। মানে এখানে এমন কোনো বিষয় নেই যে যেটা প্রথম দেখেই আমরা বাদ দিতে পারি।
প্রত্যেকটা সংস্কারের বিষয়ে, যেমন ফর এক্সাম্পল প্রশাসনের যে কিছু নীতিগত নীতিগত বিষয়, সংস্কার প্রয়োজন বিচার হয়ে গেছে। বিভাগের বিষয় আলাদা সেক্রেটারিয়েট গঠন করা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব মৌলিক সংস্কারের যে বিষয়গুলি সেগুলো এখানে উঠে এসছে। এবং এইগুলা পর্যায়ক্রমে যদি মিড টার্ম হোক, লং টার্ম হোক, শর্ট টার্ম হোক, এরকম 3টা স্তর ঠিক করে যদি এই সংস্কারগুলো করা হয়, আমার মনে হয় এতে পলিটিক্যাল পার্টিগুলো যে এতটা অপোজ করছে, এতটা সমর্থন দিতে চাচ্ছে না, এটা কিন্তু জাতি হিসেবে আমাদের জন্য একটা অপ্রত্যাশিত বিষয়। আমাদের তো পলিটিক্যাল ইতিহাস বা আমাদের রাজনৈতিক দলের ইতিহাস, তাদের নিজেদের দলের মধ্যে ডেমোক্রেসির প্রতিপালন আমরা জানি, যেগুলো আমাদের দেশে নাই। কিন্তু এখন একটা পার্টে আমরা লক্ষ্য করতেছি, আমরা যখন বলতেছি যে প্রধানমন্ত্রী 2বার বেশি থাকতে পারবে না, ভালো কথা, এই সংস্কারে তো সবাই অ্যাগ্রি করেছে, ওটা হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলের নেতাদের বা রাজনৈতিক দলের মধ্যে যে ওন সংস্কার, এইগুলো কি তারা এগুলোতে কি তারা আগ্রহী বলে মনে হয়? খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি মেনশন করলেন ডক্টর কামরুল ভাই। এটা যদি এমন হলে খুব ভালো হতো না, যে ঠিক আছে দেশের সংস্কারের দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, তারা 1 বছর বা 1.5 বছর সময় নিক, এই সময়ের ভিতরে আমরা আমাদের দলের ভিতরে যে বিষয়টা আছে, যেহেতু বিগত 15 বছর আমরা আমাদের ডেমোক্রেটিক যে প্র্যাকটিস সেটা আমরা করতে পারিনি, এখন যেহেতু আমরা ফ্রিডম পেয়েছি, ঠিক আছে আমরা আমাদের দলের ভিতরে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস যেটা চলার কথা ছিল, ইউনিয়ন পর্যায়ে নির্বাচন, কমিটি গঠন করা, আয় ব্যয় প্রকাশ করা, অডিট করা, ইশতেহার দেওয়া, জনগণের কাছে কমিটমেন্ট দেওয়া, সেই কমিটমেন্টগুলোর জন্য আমরা বাস্তবায়ন করি। উন্নত দেশে যে বিষয়গুলো অন্তত প্র্যাকটিস করা হয়, এবং কমিশনের রিপোর্টে আসছে, এই যে কমিশন দিচ্ছে না, একটা কমিশনে শুনেছি, এটা আমি তো পুরো পড়তে পারিনি, একটা কমিশনে রাজনৈতিক দলগুলোর এই সংস্কার করা উচিত, ওখানে কিন্তু উল্লেখ করেছে একটা। এবং যেহেতু নির্বাচনের বিষয়, রাজনৈতিক দলগুলো কিন্তু এমন কমিটমেন্ট আগেই দিতে পারে যে ঠিক আছে আমরা নির্বাচনে কোনো কালোবাজারি, যারা কালো টাকা সাদা করে, যারা টেন্ডারবাজি, যারা সন্ত্রাসী বা যাদের বিরুদ্ধে প্রকাশ্যে মামলা আছে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এমন ব্যক্তিদেরকে আমরা নির্বাচনে নমিনেশন দেব না। এমন মৌলিক কিছু কমিটমেন্ট আসলে প্যারালাল ওয়েতে, মানে একটা সুন্দর দেশ গড়ে ওঠে পলিটিক্যাল কমিটমেন্টের মাধ্যমে, কারণ পলিটিক্যাল পার্টিরাই দেশটাকে রান করে আর কি। তো এমন যদি কিছু পলিটিক্যাল কমিটমেন্ট পলিটিক্যাল পার্টিগুলো এই সময়ের ভিতরে তারা ডেভেলপ করতো, তাহলে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা গড়ে উঠতো, যে প্যারালালি দেশের সংস্কার হচ্ছে, ঠিক অপর দিকে পলিটিক্যাল পার্টিগুলো তাদের ভিতরে একটা সংস্কার করছে। উভয় দিক থেকে কিন্তু সামনের দিকে আমরা একটা ভালো ভবিষ্যতের আশা করতে পারতাম। কিন্তু এখন এই যে পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে শুধুমাত্র নির্বাচনের জন্য এই সংস্কারের কার্যক্রমের প্রতি তেমন সমর্থন না দেওয়া, এটা কিন্তু আমাদের ভিতরে সংশয় তৈরি করে, এবং মানুষজন কিন্তু প্রচুর ক্ষোভ প্রকাশ করছে যে সংস্কার অবশ্যই হতে হবে, এরপরে সময় মতো একটা সময় এসে নির্বাচন হবে। এই সরকারের একটা ভালনারেবিলিটি আছে, কিন্তু এটা খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, একটা হলো এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা নিউট্রাল একটা সরকার বলি। এখন এই সরকারটা দেশ পরিচালনার জন্য যে সমস্ত সমস্যাবলী অলরেডি আছে, আইন শৃঙ্খলা, তারপরে আমাদের দ্রব্যমূল্যের একটা বিরাট ব্যাপার আছে, এই সমস্ত কিন্তু ইচ্ছে করলেই ভাঙতে পারবে না, কারণ এখানে সেই পুরনো সিন্ডিকেট, এবং যে সিন্ডিকেট ভাঙার জন্য যে সাহস, সিন্ডিকেট ভাঙার জন্য যে মেকানিজম, সিন্ডিকেট ভাঙার জন্য যে ধরনের স্ট্র্যাটেজি, সেটা এই সরকারের আমাদের মনে হচ্ছে নাই। এই জন্য এই সরকারের এই পোর্শন একটা, আর তার সামনে হচ্ছে এই সংস্কারকে বাস্তবায়ন করার, এটা কিন্তু টাস্ক কিন্তু তার 2টা। যেমন পলিটিক্যাল সরকার হলে তো সে এইগুলো দেখে, তাই না? কিন্তু এখানে টাস্ক 2টা। এজন্য সর্বশেষ কোশ্চেন, আমাদের সময় একদম নাই আগে, তোমার কাছে কি মনে হয় সোফার এই 6 মান্থস আর সামনে, তুমি কি আশাবাদী যে সরকার ইউনূস সাহেব যেভাবে করতেছেন, তার যে মানে টিম যেটা আর কি, আমরা, তুমি কি আশাবাদী যে এরা আসলে যেতে পারবে? আসলে এই যে ব্যক্তিরা দায়িত্ব নিয়েছেন, এনারা তো প্রত্যেকেই খুবই সফল, স্ব ক্ষেত্রে সফল, এবং প্রত্যেকেই অভিজ্ঞ, এবং ওনারা খুব মারাত্মক একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছেন। এমন মানে বলা যায় যে অগ্নিকুণ্ডের উপরে ওনারা বসে আছেন। এবং যেটা আপনি বললেন যে আসলে পলিটিক্যাল পার্টি ক্ষমতা থাকলে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও তাদের লোকবল থাকে, তারা সেখানে সাপোর্টিভ রোল প্লে করে। যেহেতু এনারা ব্যক্তিকেন্দ্রিক একটা শাসন চলছে, তবে এখানে আমাদের আশার ভরসা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব, ওনার প্রত্যেকটা পদক্ষেপ আমরা দেখছি, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে উনি খুব মানে ক্রিটিক্যালি রোল প্লে করছেন এবং পজিটিভলি রোল প্লে করছেন। বিভিন্ন ভালো ভালো বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমি পার্সোনালি অবশ্যই আশাবাদী, ভালো কিছু অবশ্যই হবে। শুভ দর্শক মণ্ডলী, বিরতিতে আমরা ছোট্ট একটা বিরতি যেতে হবে। বিরতির আগে এ পর্যন্তই আমরা বাংলাদেশ প্রসঙ্গ, বিরতির পরে ফিরে এসে আমরা মুসলিম বিশ্বের অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন।
দর্শক মণ্ডলী, বিরতির পরে আবার আমরা ফিরে আসছি সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত এই প্রোগ্রামে। যারা এই মুহূর্তে টেলিভিশন চ্যানেল খুললেন, আমাদের সামনে যিনি আজকে গেস্ট হিসাবে আছেন আপনার সবারই পরিচিত বিশিষ্ট আইনজীবী খালেদা ইয়াহিয়া। আমরা আলোচনা করেছি প্রথম পর্বে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা দ্বিতীয় পর্বে আসব গত সপ্তাহে আসলেই কিছু ড্রামাটিক ঘটনা ঘটে গেছে আমাদের মধ্যপ্রাচ্য এবং গাজা নিয়ে। সেই ড্রামাটিক ঘটনা যেটা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি আগে, কিন্তু আমাদের গেস্টরা কেউই বলতে পারেন নাই যে ট্রাম্প আসার পরে আসলে কি পরিবর্তন হতে পারে গাজায়। অনেকেই বলেছেন যে আনপ্রেডিক্টেবল ম্যান, কি করেন না করেন সেটা বোঝা মুশকিল। এবং আমি আপনাদের সামনে এটা উল্লেখও করেছি একবার যে শিকাগো ইউনিভার্সিটি খুব নাম করা প্রফেসর মেয়ার শিমার, যে খুব বিখ্যাত ব্যক্তি, উনি একটা কথা বলেছেন ট্রাম্প সম্পর্কে। আমি খুব মনোযোগ সহকারে আল জাজিরার ইন্টারভিউতে বললাম বা দেখলাম যে ট্রাম্প হচ্ছে প্রচলিত যে বিষয়গুলো আমরা চালাই বা চলে একজন সে সবগুলোরই এগেনস্টে সে। অতএব যে কোনো মুহূর্তে যে কোনো র্যাডিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা মানে হয়, সে অন অফ দেম আর কি, যে সে অনেক কিছুতেই এই ধরনের র্যাডিক্যাল সব যে সে করতে পারবে এমনটি নয়, কিন্তু এই ধরনের করার চেষ্টা করা, প্রস্তাব দেওয়া এবং আলোড়ন সৃষ্টি করা, অ্যাট্রাকশন তৈরি করা, এই কাজ সে যতদিন প্রেসিডেন্ট আছে করেই যাবে। তার একটি আমাদের মুসলিম বিশ্বের, সেটি হচ্ছে আপনারা জানেন, সবাই আমরা বারবার বলেছি যে এই যে গাজা যে ধ্বংসযজ্ঞ 1 বছরের বেশি ইসরায়েলের পক্ষ থেকে গাজায় চাপিয়ে দেওয়া যে গণহত্যা যুদ্ধ, সেটার ব্যাপারে দেখেন হঠাৎ করে এসেই সে এক অদ্ভুত প্রপোজাল দিয়েছে, যেটাকে একেবারে আমরা এর প্রথম থেকে আমরা জানি যে জায়নিস্ট লবিরা আসলেই এই ল্যান্ড চায়, ওখান থেকে তাদেরকে উৎখাত করতে চায়, যেটা সে এখন ভদ্রভাবে প্রপোজালের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার জন্য বলেছে। এবং আমি প্রথম যখন দেখি এটা মনে করেছিলাম যে এটা বোধহয় জাস্ট বলছে, কিন্তু এখন ইট ইজ এ সিরিয়াস ম্যাটার। তো খালেদ, এটা যে সে বলল এবং এটা যদিও মুসলিম ওয়ার্ল্ডের 2 কান্ট্রি যাদেরকে সে অ্যাড্রেস করেছে, ইজিপ্ট আর একটা হচ্ছে বোধহয় জর্ডান, তারা রিজেক্ট করেছে ফ্ল্যাটলি, কিন্তু এরপরেও ইজিপ্ট অন্যান্য আরব দেশের মতামত নেওয়ার জন্য 27 তারিখে জরুরি মিটিং ডাকছে এই ব্যাপারে, যে তারা আইদার এই ব্যাপারে এইটাকে অ্যাকসেপ্ট করবে না, অল্টারনেটিভ প্রপোজাল তারা দিতে চায়। ইন্টারেস্টিংলি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যালাইজগুলোও কিন্তু ডাকছে, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ইটালি আর বোধহয় আরও একটা কান্ট্রি বোধহয়, এরা এই 2-1 দিনের মধ্যেই এই ট্রাম্পের প্রপোজাল নিয়ে তারা আলাপ করবে। ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি 4টে দেশ, এরাও বসবে এবং এটা একটা সিরিয়াস ম্যাটার হিসেবেই আসছে। তো এটা কি মনে হচ্ছে যে ট্রাম্প কি এই প্রপোজাল, এবং তার যে ফরেন সেক্রেটারি যাকে আমরা বলি সম্ভবত, সে তো এসে মানে আগেরটার চেয়েও খারাপ ভাষায় বলেছে যে প্যালেস্টাইনের দিকে ওখান থেকে ইরাডিকেট করে ফেলে দিতে হবে সব, মানে গাজা থেকে হামাসকে ইরাডিকেট করতে হবে। তো কোশ্চেন জিজ্ঞেস করছে যে শুধু হামাসকে না, পুরো জনশক্তিকেই। সে বলছে আমি ওই মিন করতেছি আর কি, মানে যেটা ট্রাম্প আসলে তো তার বস ট্রাম্প, তাই না, ট্রাম্প যেটা বলেছে সেটাই। তো এটা একটা সিরিয়াস ম্যাটার তো এটা, তাই না? এটা তো এটার ব্যাপারে কি মনে হচ্ছে, আরব দেশগুলো কি এবার আমেরিকার সাথে এক ধরনের ক্লাসে আসবে বা এক ধরনের ইয়েতে আসবে, নাকি শেষ পর্যন্ত আমাদের এই অল্টারনেটিভ প্রপোজাল দেওয়ার নামে এটাকেই অ্যাকসেপ্ট করবে? এই ব্যাপারে মত করবেন? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন। আসলে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো যত দিন যাচ্ছে ততই কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং বলতে গেলে এটা অনিশ্চয়তা এবং খারাপের দিকে যাচ্ছে। ট্রাম্প প্যালেস্টাইন ইস্যুতে 2টা খুব ড্রাস্টিক ডিস্ট্রাকশন করেছে, 2টা মৌলিক ক্ষতি করেছে। প্রথম ক্ষতি করেছে 2019 সালে সে প্রথমবারের মতো বলেছে যে এই যে ওয়েস্ট ব্যাংক অথবা পশ্চিম তীর এবং গাজাতে এই যে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, এই যে অবৈধ ইল্লিগাল সেটেলমেন্ট যেটা হচ্ছে, এটা নট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, মানে এটা ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইনের কোনো এটা ভায়োলেশন না, এটা একটা সামগ্রিক বা নিয়মিত একটা কাজ। এইটা যখন বলল তখন পুরো বিশ্ব মহল তারা প্রথমবারের মতো হতবাক হলো। প্রথম যে ধ্বংসটা সে করলো, মানে এই যে অবৈধ ডিস্ট্রাকশন এবং যে হত্যাকাণ্ড, এটাকে সে লিগালাইজ করার প্রথম একটা আনুষ্ঠানিক ঘোষণা সে দেয়। দ্বিতীয় যেটা করে সেটা হচ্ছে 2020 সালে সে হঠাৎ করে তেল আবিব থেকে জেরুজালেমে তাদের যে এমবেসি সেইটা সে সরায়, স্থানান্তরিত করে এবং জেরুজালেমকে সে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। এইটা দ্বিতীয়বারের মতো একটা ডিস্ট্রাকশন। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড, যেটা 2020 সালে সে করে, অর্থাৎ সে
আরব আমিরাতকে সে ইসরায়েলের সাথে নর্মালাইজেশন অফ রিলেশনস এইটা করে এবং একই সাথে বাহরাইনকেও এতে বাধ্য করে। এই তিনটা মৌলিক কাজ সে করে যেটা মধ্যপ্রাচ্যের দীর্ঘ ক্ষতর কারণ হয়ে থাকবে এবং এই কারণেই কিন্তু নেতানিয়াহু সে বলছে যে আমাদের ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে ট্রাম্প। দ্বিতীয় যে বিষয় যেটা আপনি অবতারণা করলেন যে মানে ট্রাম্পের যে আবদারটা বা যে ঘোষণাটা এটা মানে ফুললি ভায়োলেশন অফ এনি ইন্টারন্যাশনাল ইস্যুস অ্যান্ড নর্মস। আমরা জানি যে প্রত্যেকটা দেশের 4টা মৌলিক বিষয় থাকে, সভরেন্টি থাকে, টেরিটরি থাকে, স্টেট থাকে এবং অ্যাবিলিটি টু ফর্ম ইন্টারন্যাশনাল ট্রিটিজ অ্যান্ড রিলেশনস। অর্থাৎ একটা দেশের সভরেন্টিকে সে কিভাবে বলতে পারে যে আমরা এই জায়গার মালিকানা আমরা চাই এবং এই দেশের এই যে জনগণ আছে 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ মানুষ তাদেরকে পার্শ্ববর্তী দেশ জর্ডান এবং মিশরে আমরা পাঠিয়ে দেব, এটা কোনো একটা ব্যাপার না। মানে এই যে একটা আবদার করা, মানে 20 লাখ মানুষের জীবন নিয়ে এই যে সামান্য মানে এটাকে তুচ্ছ জ্ঞান করা, এটা মানে পুরো বিশ্ব বিবেক হতবাক হয়ে গিয়েছে। এটা কি যে টু স্টেট সলিউশন বলে আমেরিকা প্যালেস্টাইনিদেরকে আজকে এত বছর ধরে যে বুঝাইছে, অসলোতে যে 1993-তে টু স্টেট সলিউশনে যেটা সারা দুনিয়া 2 রাষ্ট্র হবে, একটা হবে প্যালেস্টাইন একটা হবে ইসরায়েল, এটা থেকে একটা মৌলিক সরে আসা কিনা এটা সম্পূর্ণ নেগেট করা, অর্থাৎ টু স্টেট সলিউশন আমরা মানি না, আমরা এবং যেটা আপনি বললেন যে মূলত আন্তর্জাতিক এই যে বিশ্ব ব্যবস্থা বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা এবং তাদের যে এলাই তারা মূলত ওই জায়গার ল্যান্ডটা চায় এবং বাদবাকি যে এই যে মেকানিজম করে এই যে বিভিন্ন মিটিং এগুলো হচ্ছে জাস্ট ফর্মালিটি, বিশ্ব জনগণকে দেখানো যে আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি। মূলত যে বিষয় সেটা হচ্ছে যে ওইখানে তারা মুসলিম যে জনগোষ্ঠী বা ওখানকার যে আদিবাসী বা ওখানকার যে জনগণ তাদেরকে রাখতে চায় না, ওই ল্যান্ডটা তাদের দরকার, তারা বিভিন্ন পারপাসে ওই ল্যান্ডটা ব্যবহার করবে। যেটা ট্রাম্পের এই যে ঘোষণা এখানে একদম পরিষ্কার হয়ে গেল যে ওই জায়গাটা আমরা চাই, জনগণ ওখান থেকে ওদেরকে আমরা হয় সৌদি আরবে পাঠানোর জন্য প্রপোজাল দিচ্ছে নেতানিয়াহু, আর ট্রাম্প বলতেছে যে মিশর এবং জর্ডানে তারা চলে যাবে। আমরা দেখলাম যে আরব ওয়ার্ল্ড থেকে ইনিশিয়াল রিয়াকশন আসছে যে তারা এটা গ্রহণ করে না, বিশেষ করে জর্ডান এবং কি বলে ইজিপ্ট, যে দুটো কান্ট্রির ক্ষেত্রে সে বলেছে। এরপরে আরব লীগের মিটিং হচ্ছে 27 তারিখে এবং আমরা ধরে নিচ্ছি যে আরব লীগ হয়তো এটা অ্যাকসেপ্ট করবে না। এরপরেও কি মনে করো যে এই ট্রাম্প এবং তার প্রশাসন এটা পার্সু করবে এবং এটা যে কোনো উপায়ে এদেরকে কনভিন্স করে ঘুষ দেবে বিভিন্ন উপায়, হাউ দে উইল মানে রিয়াক্ট, বাস্তবায়ন করবে কিভাবে যদি আরব এরা না করে, কি মনে হয়? একটা বিষয় দেখেন আর কি, মানে ইতিহাসের বাক পরিবর্তন কিভাবে হয়। প্রথমবারের মতো কিন্তু মিশর 1979 সালে এই ইসরায়েলকে তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় এবং যার দরুন আনোয়ার সাদাত সে ক্যাম্প ডেভিডের চুক্তির মাধ্যমে এবং সে নিহত হয়। 1994 সালে জর্ডান তারা দ্বিতীয় রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দেখেন এই দুইটা রাষ্ট্রই তারা মনে করতো যে আমরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, তাদের সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু ট্রাম্প বলতেছে যে এই দুইটা রাষ্ট্রই যেন শরণার্থী এদেরকে আশ্রয় দেয় এবং তৃতীয় এবং চতুর্থ দেশ হিসেবে আরব আমিরাত এবং বাহরাইন তাদেরকে স্বীকৃতি দিল। মূল যে বিষয় যেটা আপনি কোশ্চেন করলেন যে এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে সাহস করে আরব নেতারা ট্রাম্পের কোনো প্রপোজাল অথবা আমেরিকার কোনো নীতির বিরুদ্ধে স্পষ্ট তারা অপোজ করলো, তারা প্রত্যাখ্যান করলো এবং আরব লীগের ইমিডিয়েট যে মিটিং অল্টারনেটিভ প্রপোজাল দেবে বলেছে। আরব লীগের সমস্ত পড়তেছিলাম যে তারা অল্টারনেটিভ প্রপোজাল দিবে এবং জর্ডানের বাদশা এই ট্রাম্পের মুখোমুখি হয়ে সংবাদ সম্মেলনে সরাসরি প্রত্যাখ্যান করা, এটাও কিন্তু একটা মৌলিক পরিবর্তন আমরা মনে করি আর কি। তবে আগামী দিনে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আসলে শঙ্কার কারণ যেটা আপনি মেনশন করলেন যে আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট হিসেবে, আনপ্রেডিক্টেবল ম্যান হিসেবে ট্রাম্প কখন কোনটা কি ঘোষণা করে এবং বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগে যায়, সেটা বিশ্ব ব্যবস্থা বা জনগণ আমরা যারা আছি বা যারা স্টেক হোল্ডার তারা কেউ পূর্বে প্রেডিক্ট করতে পারে না। এই কারণে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের অবস্থা হয়তো আরো উত্তপ্ত হয়ে উঠবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে শুধু গাজার জন্য হামাসের পরিবর্তে অন্য একটা শাসন ব্যবস্থার প্রপোজাল সৌদি আরব মিশর সহ একটা করা হচ্ছে, এটাও কিন্তু আরেকটা প্রবলেম শুরু হবে। আমাদের এখানে একটা মৌলিক প্রশ্ন যেটা এসে গেছে, আসার পরে আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইউক্রেনের একটা যুদ্ধ বন্ধের কথা এবং পুতিনের সঙ্গে আলোচনা এবং খুবই ড্রামাটিক্যালি কিন্তু সেটাকে অ্যাডভান্স করে, কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে মুসলিম বিশ্বের সৌদি আরবকে বেছে নেওয়ার কারণটা কি? এটা একটা সবার কাছে এবং এটা সব জায়গাতে এসেছে। এগুলো তো সাধারণত করে জেনিভা, এগুলো সাধারণত করে অন্যান্য অনেক কান্ট্রি আছে, কিন্তু ট্রাম্প কেন সৌদি আরবকে প্রপোজাল দিল? এটা খুব একটা ইন্টারেস্টিং। নরমালি আমরা নন নিউট্রাল প্লেস হিসেবে, নিউট্রাল ভেন্যু হিসেবে, কারণ সৌদি আরবের তো এর আগে বিশেষ করে যে সাংবাদিক
যে টার্কিতে নিহত হলো, ওর নাম কি, যে সাংবাদিককে নিয়ে আমরা এত ইয়ে করলাম, তুরস্কের নাগাসাকু না যাকে হত্যা করা হলো, কাশোগি, জামাল কাশোগি, তাকে যে হত্যা করা হলো, এইটা নিয়ে তারা তো স্বাভাবিকভাবেই একটা ইয়েতে, এছাড়াও সৌদি আরবের যে হিউম্যান রাইটসের যে কোশ্চেন সব জায়গায় তারা তোলে, এর পরেও মিটিং সেইখানেই করতে হবে, এটার ইয়েটা কি? এইটার মজেজা হচ্ছে যে নরমালি আমরা নিউট্রাল ভেন্যু হিসেবে নরমালি ইউরোপের বিভিন্ন দেশগুলোকে ইয়ে করা হয়, এশিয়ান পার্সপেক্টিভে সিঙ্গাপুরকে কনসিডার করা হয়, ইভেন লিগ্যাল পার্সপেক্টিভে আরবিট্রেশন এর জন্য সিঙ্গাপুরকে করা হয়, এবং জেনেভা বা ইউরোপের অন্যান্য দেশ ইনক্লুডিং লন্ডনকে অনেক সময় গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে করা হয়। কিন্তু যেহেতু রাশিয়া ইস্যুতে ইউরোপের বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে সুইজারল্যান্ডের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, অবনতি হওয়ায় ইউরোপের অন্য কোনো দেশকে এটা কনসিডার করা হয়নি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরব কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি কান্ট্রি না। তো যেহেতু পুতিনের বিরুদ্ধে 2023 সাল থেকে একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা আছে, সেই কারণে দেখা যাচ্ছে যে এটা একটা নিউট্রাল ভেন্যু হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের বন্ধে মধ্যস্থতার জন্য সৌদি আরব মোটামুটি কিছু মেকানিজম সেখানে প্লে করেছে, এই কারণে হয়তো রাশিয়া নিউট্রাল ভেন্যু হিসেবে সৌদি আরবকে পছন্দ করেছে। আরেকটা কারণ হতে পারে ট্রাম্প, সে কিন্তু প্রথম ভিজিট সৌদি আরবে করেছিল, এবারও সে করতে পারে, এখন এই করে নাই, বক্তব্য আসছে যে আমিও দ্বিতীয় টার্মে আমি প্রথম ভিজিট সৌদি আরব করব, এই কারণে হয়তো দুইটা বিষয় একসাথে এরকম ইয়েতে বলছে যে যদি 1 ট্রিলিয়ন কমিট করে তাহলে এখনই ইয়ে করব, মানে সৌদি আরব পক্ষ থেকে 600 বিলিয়ন তারা করার ব্যাপারে আগ্রহী হয়েছে, এখনো ইয়ে করেনি আর কি। এই প্রসঙ্গে একটা আরো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমরা আনতে পারি, যেহেতু এটা মানে বিয়ন্ড আমাদের ইয়ের, সেটা হলো যে আমরা তো দেখেছি যে শান্তি চুক্তি যেটা আমরা করেছি, সিজফায়ারের যেটা ফ্রাজাইল সিজফায়ার যেটা আমরা গাজার সাথে এখন চলছে, এটাও কিন্তু বারবার হোঁচট খাচ্ছে। এই যে জিম্মিদেরকে ইয়ে নিয়ে, এটা বোধহয় প্রথম ফেজেরটা বোধহয় আরো 1-2 সপ্তাহ বোধহয় এখনো আছে, এর মধ্যে জিম্মিদেরকে নিয়ে নানা রকম ইয়ে হচ্ছে, যে মানে এটার কারণ এটা কি মনে হচ্ছে? আরো 2 সপ্তাহ আছে, কিন্তু দ্বিতীয় ফেজের আলোচনা অলরেডি শুরু হওয়ার কথা এবং একটা পর্যায়ে আসার কথা, সেখানে কোনো অগ্রগতি নেই। আবার অপরদিকে পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংকে ক্রমাগতভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং বারংবার বলা হচ্ছে যে আমরা যে কোনো সময় এই যে সিজফায়ার এটা বন্ধ করে দিব। অর্থাৎ মানে কোনো কমিটমেন্টে আসার পরে সেই কমিটমেন্ট ব্রেক করা, এটা যে একটা ন্যাচারাল বিষয় এবং তাদের যে একটা মজ্জাগত বিষয়, সেটা বারবার প্রমাণিত হয়েছে। এবং আরও একটা বিষয় মনে হচ্ছে তাদের বক্তব্যে, তারা বলছে যে এই যুদ্ধবন্দীদেরকে আমরা উদ্ধার করার পরেই আমরা মূলত আমাদের যে মূল শক্তি সেইটা আমরা প্রকাশ করব, এবং একটা ফ্রেজ উল্লেখ করেছে যে নরকের একদম দর্শন আমরা দেখাবো, অর্থাৎ সমূলে মানুষদেরকে সেখান থেকে উৎপাদন করব। দর্শক মণ্ডলী, আপনারা সাপ্তাহিক মুসলিম বিশ্বের প্রোগ্রাম ইসলাম চ্যানেলের প্রোগ্রাম দেখছেন। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, মন্তব্য থাকে, অথবা কোনো বিষয়ে যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চান, স্ক্রিনের নাম্বারে সেটা করতে পারবেন। শেষ প্রসঙ্গে আমি আসবো, সেটা হচ্ছে দুনিয়াব্যাপী একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনে মুসলিম বিশ্ব আক্রান্ত হয়। সেটা হলো কি, ট্রাম্প তার শত্রু মিত্র সকল দেশের উপরে বাণিজ্য ক্ষেত্রে এক ধরনের কি বলে ঔপনিবেশিক ধ্যান ধারণায় এক ধরনের অথবা ড্রামাটিক এক ধরনের কর এবং তার ইম্পোর্ট এক্সপোর্ট সবগুলো চেঞ্জ করছে, এবং এক্ষেত্রে সে কাউকে ছাড় দিচ্ছে না। ইভেন তার ক্লোজ কান্ট্রি আমাদের মেক্সিকো, তারপরে আমাদের কি বলে কানাডা, এদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না। তো আমি ওটা পড়তে গিয়ে দেখলাম 3টা মুসলিম কান্ট্রি ইয়েতে আক্রান্ত হচ্ছে, 20টা কান্ট্রির মধ্যে দুনিয়ার যে 20টা কান্ট্রির এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কথা হবে। 1 নম্বরে আক্রান্ত হচ্ছে টার্কির সাথে বিরাট এক্সপোর্ট ইম্পোর্টের ইয়ে আছে। 2 নম্বরে হচ্ছে ইন্দোনেশিয়া, 3 নম্বরে হচ্ছে সৌদি আরবিয়া। এই 3টা কান্ট্রিতে বেশি আমাদের ওই 20টার মধ্যে আর কি, আর হয়তো অনেক ছোটো ছোটো কান্ট্রি আছে আমাদের, ইভেন বাংলাদেশও আক্রান্ত হতে পারে, কারণ আমাদের যেহেতু হিউজ এক্সপোর্ট আছে গার্মেন্টসে, তাই না? তো যেহেতু আমাদের ক্ষেত্রে এখনও একটা অ্যাগ্রিমেন্ট আছে, সেই অ্যাগ্রিমেন্টে চলতেছে। এছাড়া তো বড় বড় দেশ চীন, তারপরে আমাদের ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট, ইভেন জাপান। তো এই যে 3টা মুসলিম কান্ট্রির মানে ওর মধ্যে আছে আর কি, যারা নিজস্বভাবে চিন্তা করতেছে যে কী করতে পারবে। অন্যরা তো অনেকেই আমরা দেখছি যে পাল্টা, অনেকেই কিন্তু ইভেন যখনই ইয়ে করে ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল মিটিং করতেছে, তারা বলছে যে তারা পাল্টা ইয়ে দিবে, যদি আমাদের পণ্য যদি তার দেশে গেলে যেরকম করে দেয়, ওর পণ্য আসলে আমরা এরকম কথাবার্তা বলছে। মুসলিম বিশ্বের এই 3টা সহ অন্যান্য দেশ, এদের জন্য কি রোল হতে পারে? এরা কি এখন মানে ইয়ে করবে, নাকি এদের কোনো আলাদা ইয়ে হতে পারে যে মুসলিম বিশ্বের কান্ট্রিগুলো? কারণ একটা দেখা যাচ্ছে যে সৌদি আরবের সাথে ট্রাম্পের সম্পর্ক সো ফার সো গুড, আমরা দেখতেছি ভালো করারই চেষ্টা করতেছে এবং করবে আর কি।
যদি অন্যান্য কান্ট্রিগুলোকে সে ইগনোর করতেছে, ফর এক্সাম্পল টার্কি, ইন্দোনেশিয়া, অন্যান্য কান্ট্রিকে খুব দিচ্ছে না, কিন্তু এই ট্যারিফের কবলে যে পড়ছে এই ক্ষেত্রে এরা কি রোল প্লে করতে পারে বলে মনে হয়? ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে তার যে মূল স্লোগান ছিল সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট, এবং আমেরিকার বাণিজ্যিক বিষয়গুলো আমরা নির্বাচনের আগেও প্রেডিক্ট করছিলাম যে সে বাণিজ্যিক বিষয়ে বেশি জোর দিবে আর কি। এবং দেখলাম যে প্রথমে আসার পরে কানাডা এবং মেক্সিকোর বিষয়ে সে অ্যাড্রেস করলো, এরপরে সে ইউরোপিয়ান ইউনিয়নকে ধরলো এবং আমাদের ইউকেকেও ধরলো, তবে 1% কম, 25%, 24%, 1% ছাড় দিয়েছে। এবং আপনি মেনশন করলেন যে ইন্দোনেশিয়া কিন্তু ওয়ান অফ দ্য গ্রোইং কান্ট্রিজ, ওয়ান অফ দ্য গ্রোইং 20টা কান্ট্রির মধ্যে তার এক্সপোর্ট ইম্পোর্ট আছে, এবং টার্কি এবং সৌদি আরবিয়া, যেটা আপনি বললেন আর কি। এবং বাণিজ্যিকভাবে উন্নত হওয়ার জন্য আমার মনে হয় যে প্রাইমারিলি ট্রাম্পের ফোকাসই হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল যে ইস্যুগুলো, ইকোনমিক ডেভেলপমেন্ট, এইটাকে ফোকাস করা, এবং অপরদিকে যে ইন্টারন্যাশনাল ইস্যুস বা ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে সেইগুলোকে সে অ্যাড্রেস করা। প্যারালালি দুইটা বিষয় সে অ্যাড্রেস করবে আর কি। যেহেতু ট্রাম্পের পক্ষ থেকে এমন একটা ট্যারিফ আসলো, আমার মনে হয় যে যেটা আপনি মেনশন করলেন, মুসলিম বিশ্বের অন্তত 10টা কান্ট্রি, টার্কি, ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া, এরকম 10টা কান্ট্রি তারা আলাদা একটা জোট অথবা একটা ফোরাম করতে পারে। অর্থনৈতিক জোট কিন্তু ওই নাজিমুদ্দিন আর বাকান যখন ক্ষমতায় আসছিল তখন D8 বা D10 বলে কিন্তু একটা জোট তারা করেছিল, যেটা পরবর্তীতে খুব বেশি ফাংশন ইফেক্টিভ হয়নি। হ্যাঁ, বলা হয়েছিল যে ওআইসি তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের মুসলিম বিশ্বের একটা বিজনেস থাকা উচিত ওই G7 বা অন্যদের মতো আর কি, কিন্তু ওইটাই বানিয়েছিল D8 বা D8। আমাদের বাংলাদেশ ইজ ওয়ান অফ দা মানে D8 এর ছিল আর কি, D8 মেম্বারস, এবং বাংলাদেশে একাধিকবার সম্মেলন হয়েছে ইরান সহ আরো কয়েকটা রাষ্ট্রের, কিন্তু ওইটা ওইভাবে ইফেক্টিভ হয়নি আর কি। এই কারণে যেহেতু মুসলিম বিশ্বের কিছু রাষ্ট্র আছে অনেক দিক থেকে ডেভেলপ, সম্পদের দিক থেকে, প্রাচুর্যের দিক থেকে, এই কারণে আমার মনে হয় ইফেক্টিভ একটা অনলি ইকোনমিক ফোরাম করা দরকার, যার মাধ্যমে অন্যান্য বিষয়গুলোকে ইনফ্লুয়েন্স করা যায়, অন্যান্য বিষয়গুলোর উপরে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তিনটা মুসলিম কান্ট্রির মধ্যে টার্কির সাথে কিন্তু তার সমান, অর্থাৎ টার্কি থেকে যে এক্সপোর্ট ইম্পোর্ট, তার যে ট্যাক্স, তার যে আর টার্কিতে যে আসে দুটো সেম, এ পাশেও যায় ও পাশেও তাই। আর অন্য সকল কান্ট্রির ক্ষেত্রে কিন্তু ইমব্যালেন্স, আইদার এক্সপোর্টে অনেক বেশি নিচ্ছে তারা আর ইম্পোর্টে তারা কম দিচ্ছে, অথবা ভাইস ভার্সা আর কি। তো এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যে মুসলিম ওয়ার্ল্ডের আসলে অর্থনৈতিক এই কার্যক্রমের জন্য এক ধরনের জোট যদি থাকে বা জোট যদি তারা করে, তাহলে এই সব বিষয়গুলো তারা যেভাবে ওপেক ফর এক্সাম্পল পার্টিকুলারলি বিষয়ের জন্য করে, তাই না? মুসলিম বিশ্বের উদীয়মান এই কান্ট্রিগুলো ইনক্লুডিং মালয়েশিয়া ফর এক্সাম্পল। আরেকটা বিষয়, আমরা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে আমরা কিন্তু মেম্বার, যেমন ওপেকে একটা মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন আছে, বিভিন্ন ফোরামে কিন্তু আমাদের পার্টিসিপেশন আছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র আমাদের মতো করে আলাদা করে একটা প্ল্যাটফর্ম করি যেটা ইনফ্লুয়েন্সিয়াল হবে, যেটা ইকোনমিক্যালি স্ট্রেংথ হবে, তাহলে আমরা বিশ্বের ভিতরে আরো মোর ইনফ্লুয়েন্স আমরা তৈরি করতে পারবো, এবং আমাদেরও বিভিন্ন জায়গায় যে ইন্টারেস্টের বিষয় আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এই জন্য যেহেতু এখন ইকোনমিক পাওয়ারটাই হচ্ছে ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে আলাদা একটা প্ল্যাটফর্ম যদি হয় এটা মুসলিম বিশ্বের জন্য ভালো হবে আর কি। কারণ মধ্যপ্রাচ্যের এই ইস্যুতে, বিশেষ করে আমাদের প্যালেস্টাইন ইস্যুতে আমাদের অনেক অন্যান্য ইস্যুগুলো কিন্তু চাপা পড়ে গেছে বিভিন্ন কারণে। আমাদের অনেক জায়গায় অনেক কিছু ঘটতেছে, অনেক জায়গায় অনেক কিছু হওয়া উচিত হচ্ছে না, কারণ এই ইস্যুটা আমাদের অনেক কিছু, অবশ্যই যা গুরুত্বপূর্ণ ইস্যু সারা দুনিয়ার, কিন্তু এই সমস্ত ইস্যুগুলোও তো অর্থনৈতিকভাবে বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের মুসলিম বিশ্বের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন যে ওআইসি যদিও একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এবং এর রোল বিভিন্ন সময় আমরা দেখেছি সে ব্যর্থ হয়েছে, তার রোল সে প্লে করতে পারেনি। এই কারণে যেটা আমরা এর আগেও আলোচনা করেছি, অ্যাডভাইজার যদি একটা আলাদা কমিটি হতে পারে আর কি, বড় বা গুরুত্বপূর্ণ 10টা বা 12টা দেশ নিয়ে, এইটাও একটা আলাদা প্ল্যাটফর্ম হতে পারে। মানে আমরা বলতে যাচ্ছি যে 40টা 50টা কান্ট্রি এখনো প্রপোজালের টেবিল চাপড়ানো হচ্ছে, ইফেক্টিভ যদি কোনো একটা প্ল্যাটফর্ম হয় মিলে এই ধরনের থাকে, যেমন G7 আছে ফর এক্সাম্পল, যেমন G20 আছে, তাই না? তো G7 G20 ওই একই ধরনের প্ল্যাটফর্ম আমাদের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যেও চিন্তা করা উচিত বা কান্ট্রিকে চিন্তা করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ খালেদ। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি। দর্শক মণ্ডলী, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা এটা এনজয় করেছেন, এবং আগামী অনুষ্ঠানে আমরা ফিরে আসব আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। প্রত্যেক অনুষ্ঠানে যেভাবে আসি, আশা করি মুসলিম বিশ্বের এই নিয়মিত প্রোগ্রাম, ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত প্রোগ্রামে আমাদের সাথে আগামী মানডেতেও থাকবেন, এই আশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।